ফুটবল ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। অনেকেই হয়তো ব্রাজিল সাপোর্ট করেন, অনেকেই আর্জেন্টিনা সাপোর্ট করেন, কিন্তু ভালো খেলোয়াড় যে দলেরই হোক না কেন তার প্রশংসা সবাই করে থাকে। এই মুভিটি জগৎবিখ্যাত খেলোয়াড় পেলের জীবন কাহিনী নিয়ে নির্মিত। আমি নিশ্চিত এই মুভি দেখলে আপনার ফুটবলের প্রতি ভালোবাসা আরও কয়েক গুণ বেড়ে যাবে। মুভির শুরুতেই ব্রাজিলের ছোট্ট একটি বস্তি দেখা যায়, যেখানে বাড়তি আয়ের জন্য বাচ্চারা জুতো পলিশের কাজ করত। যেহেতু এই বাচ্চাগুলোর ফুটবল কেনার সামর্থ্য ছিল না, তাই জুতো পলিশ শেষ করে তারা বস্তির চিপা গলির ভেতর থেকে পুরনো জামাকাপড় চুরি করে সেগুলো দিয়ে বল বানিয়ে ফুটবল খেলা শুরু করে। বাচ্চাগুলোর মধ্যে ডিকো নামের একটি ছেলে অনেক ভালো খেলছিল। খেলা শেষে তারা সবাই কাদা নিয়ে মজা করতে থাকে, যার কারণে তাদের সবার শরীর কাদায় মাখামাখি হয়ে যায়। খেলা শেষে ডিকো আর তার ছোট ভাই জুকা সমস্ত শরীরে কাদা নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতে না ফিরতেই তাদেরকে মায়ের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়। পরিস্থিতি সামলানোর জন্য ডিকো তার মাকে বলে, জুতো পলিশ শেষে আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ করেই জুকা নদীতে পড়ে যায়, আর তাকে বাঁচাতে গিয়েই আমাদের শরীরে কাদা লেগে যায়। ডিকো তার মাকে কনভিন্স করার আগেই জুকার মুখ ফসকে আসল ঘটনা বের হয়ে যায়। ফুটবল খেলার কথা শুনে তার মা অনেক রেগে যায়, কারণ তার মা কোনোভাবেই চায় না তার ছেলেরা ফুটবল খেলুক। কারণ ডিকোর বাবা একসময় অনেক বড় একজন পেশাদার ফুটবলার ছিল, কিন্তু হাঁটুতে ইনজুরির কারণে ফুটবলকে বিদায় জানাতে হয়, আর সে এখন হাসপাতালে সুইপারের কাজ করে। ডিকোর মা কোনোভাবেই চায় না তার ছেলেরা বড় হয়ে তাদের বাবার মতো সুইপারের কাজ করুক। এই সময়টা ছিল 1950 সাল। সেদিন ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ছিল। ব্রাজিল এবং উরুগুয়ে ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী। খেলা শুরুর আগে ব্রাজিলের সমস্ত লোকজন তাদের কাজকর্ম বাদ দিয়ে রেডিওর সামনে বসে খেলার ধারা বিবরণী শুনছিল। সবাই অনেক আশা নিয়ে বসেছিল ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ বিজয়ী হবে। 80 মিনিট পর্যন্ত এক গোলে সমতা থাকলেও শেষ মুহূর্তে উরুগুয়ে আরেকটি গোল করে দেয়। দুর্ভাগ্যজনকভাবে ব্রাজিল অনেক বাজেভাবে হেরে যায়। ব্রাজিল হারার সাথে সাথে দর্শকদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, অনেকে কান্না করতে থাকে। এদিকে আড়াল থেকে খেলার ধারা বিবরণী শুনতে থাকা ডিকোর চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। আসলে ব্রাজিলের মানুষ ফুটবল সম্পর্কে অজ্ঞান, তারা ফুটবলকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। খেলা শেষে ডিকোর বাবা কান্না করতে করতে বাইরে বেরিয়ে আসে। ডিকো তার বাবার চোখে পানি দেখে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, বাবা, তুমি কান্না করো না, আমি তোমাকে কথা দিলাম আমি একদিন ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিব। ডিকোর মা বাড়তি আয়ের জন্য মানুষের বাসাবাড়িতে কাজ করত। একদিন ডিকোকে তার মা তার সাথে কাজে নিয়ে যায়। তারা একসাথে রান্নাঘরে কাজ করছিল, কিন্তু ডিকোর মন পড়েছিল রান্নাঘরে থাকা দামি দামি খাবারের ওপর। হঠাৎ ডিকোর মা ডিকোকে রান্নাঘরে রেখে জরুরি কাজের জন্য বাড়ির ভেতরে যায়। এই সুযোগে ডিকো রান্নাঘরে থাকা দামি দামি খাবারগুলো থেকে চুরি করে কিছু খাবার খাওয়া শুরু করে। ঠিক তখনই রান্নাঘরে বাড়ির মালিকের ছেলে জোসে ও তার বন্ধুরা চলে আসে। তারা সবাই স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলোচনা করছিল, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে। এই টুর্নামেন্টের ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাজিলের বিখ্যাত সান্তোস ফুটবল ক্লাবের সিলেক্টর ওয়ালডেমার ডি ব্রিটো। তার দৃষ্টি আকর্ষণ করতে পারলে খুব সহজেই সান্তোস ফুটবল ক্লাবে যোগ দেওয়া সম্ভব। বাচ্চারা এই টুর্নামেন্ট নিয়ে অনেক এক্সাইটেড ছিল। তারা সবাই তাদের নিজ নিজ ফেভারিট খেলোয়াড়দের সম্পর্কে আলোচনা করছিল। ঠিক তখনই তাদের আলোচনা শুনে রান্নাঘরে কাজ করতে থাকা ডিকো বলে ওঠে, আমার পছন্দের খেলোয়াড় হচ্ছে পেলে। এই কথা শুনে ছেলেরা অনেক অবাক হয়ে যায়, কারণ পেলে নামের কোনো খেলোয়াড় ছিল না। তখন ডিকো তাদেরকে বুঝিয়ে বলে, পেলে হচ্ছে ভাস্কো দা গামার গোলকিপার। আসলে সেই গোলকিপারের নাম ছিল বিলে, আর ডিকো বিলের নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারছিল না, তাই তাকে পেলে বলে ডাকে। বাচ্চারা এই কথা শুনে অনেক হাসাহাসি করে, আর তারা বলে, পেলে কোনো খেলোয়াড়ের নাম হতে পারে না, তোমার মতো বলদের নামই হতে পারে পেলে। এরই মধ্যে ডিকোর মা সেখানে চলে আসে। সে ডিকোকে বাইরে নিয়ে আসে। ডিকো সেখান থেকে চলে আসার সময় টুর্নামেন্টের লিফলেটটি হাতে করে নিয়ে আসে।
মহল্লার বন্ধুবান্ধব টুর্নামেন্টের কথা শুনে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ডিকো তাদেরকে আশ্বস্ত করে বলে, তোমরা ভয় পেও না, আমরা অবশ্যই ভালো খেলব। টুর্নামেন্টে অংশগ্রহণের কথা শুনে ডিকোর ভাই জুকা বলে, মা যদি এই বিষয়ে জানতে পারে তোমাকে আর আস্ত রাখবে না। কিন্তু ডিকো জুকার কথায় কান না দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করে। জোসে আর তার দলবলও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সবসময় চুরি করা কাপড়ের বল দিয়ে ফুটবল খেলে আসার ডিকো আর তার দলবলের প্রথম সত্যিকারের ফুটবল দিয়ে খেলতে অনেক কষ্ট হয়, কিন্তু সময়ের সাথে সাথে তারা অ্যাডজাস্ট করে নেয়। যেহেতু তাদের কোনো জার্সি এবং জুতো ছিল না, যার কারণে ধারাভাষ্যকার তাদের টিমের নাম দেয় শুলেস টিম। জার্সি এবং জুতো ছাড়া খেলেই ডিকো আর তার দল দ্বিতীয় রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায়। দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য ডিকোর বন্ধু ইউরি বিছানার চাদর চুরি করে সবার জন্য জার্সির ব্যবস্থা করে। এভাবেই খেলতে খেলতে শুলেস টিম ফাইনালে পৌঁছে যায়। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল জোসে আর তার দলবল। ডিকো আর তার দলের বুট জুতো না থাকার কারণে জোসে তাদেরকে অনেক অপমান করে। অপমান সহ্য করতে না পেরে ডিকো সিদ্ধান্ত নেয়, যে করেই হোক তাদের বুট জুতো ম্যানেজ করতেই হবে। তারা স্থানীয় খাদ্য গুদাম থেকে বাদামের বস্তা চুরি করে বাজারে বিক্রি করা শুরু করে। ঠিক তখনই সেখানে জোসে আর তার দলবল উপস্থিত হয়। জোসে ডিকোকে পেলে নামে ডাকার কারণে তাদের মধ্যে প্রচণ্ড মারামারি শুরু হয়ে যায়। পরবর্তীতে পাবলিক এসে তাদের মারামারি থামায়। ডিকোর বাবা দূর থেকে এই বিষয়টা লক্ষ্য করে, কিন্তু সে ডিকোকে কিছুই বলে না। মারামারি শেষ করে বাড়ি ফিরে ডিকো তার মাকে মিথ্যে বলে যে সেই ক্লাসে পড়া না পারার কারণে ক্লাস টিচার তাকে মেরে এই অবস্থা করেছে। ক্লাস টিচার তার সন্তানকে মেরে এই অবস্থা করেছে, এই কথা শুনে ডিকোর মা প্রচণ্ড রেগে যায়। তখন ডিকোর বাবা তার মাকে শান্ত করে বলে, বিষয়টা আমি দেখতেছি, কালকে আমি টিচারের সাথে কথা বলে সবকিছু মিটমাট করে নিব। পরদিন খেলার মাঠে যাওয়ার সময় ডিকোর বাবা তাকে উপদেশ দিয়ে বলে, রেগে গেলে জীবনে ভালো কিছু করা সম্ভব না। হয়তো আজকে তোমার সামর্থ্য নেই, কিন্তু তুমি যদি জীবনে বড় কিছু হতে চাও তাহলে কখনোই তোমার বর্তমান অবস্থানকে ছোট করে দেখা যাবে না। এদিকে গতদিনের বাদাম বিক্রির টাকায় ফপিনহ সবার জন্য পুরাতন জুতো কিনে আনে। এই জুতোগুলো তাদের কারোরই সাইজ মতো ছিল না, কিন্তু তারা কোনো রকমে অ্যাডজাস্ট করে ওই জুতো পরেই খেলতে নামে। ধারাভাষ্যকার যখন সবার নাম বলছিল তখন সে অ্যানাউন্স করে বলে, শুলেস দলের ক্যাপ্টেন পেলে। আসলে জোসে ডিকোকে খেপানোর জন্যই ধারাভাষ্যকারকে দিয়ে এ কাজ করায়। ডিকো পেলে নামটি মোটেও সহ্য করতে পারত না, যার কারণে এই ঘটনায় ডিকো অনেক রেগে যায়। তার বন্ধুরা কোনো মতে তাকে ঠান্ডা করে। এরপর খেলা শুরু হয়, কিন্তু সবসময় খালি পায়ে খেলে অভ্যস্ত ডিকো আর তার দল মোটেও ভালো খেলতে পারে না। তারা একটার পর একটা গোল হজম করতেই থাকে। এর মধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়ে যায়। শুলেস দল ৬-০ গোলে পিছিয়ে পড়ে। তখনই ডিকোর তার বাবার বলা কথাগুলো মনে পড়ে। জীবনে ভালো কিছু করতে গেলে বর্তমান অবস্থানকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। এরপর ডিকো তার পায়ের বুট খুলে ফেলে আর অসাধারণ নৈপুণ্যতার সাথে গোল করে। ডিকোর অসাধারণ গোল করা দেখে উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে থাকে। এদিকে ডিকোকে দেখে তার দলের সবাই তাদের বুট খুলে ফেলে। এরপর তারা সবাই মিলে সম্পূর্ণ নতুন উদ্যমে খেলা শুরু করে। তারা সবাই মিলে এত সুন্দরভাবে খেলতে থাকে যে এক এক করে তারা 5টি গোল পরিশোধ করে দেয়। এর মধ্যেই খেলার সময় শেষ হয়ে যায়। শুলেস দল 5-6 গোলে হেরে যায়। ম্যাচ হেরে গেলেও উপস্থিত দর্শকদের কাছে তারাই জিতে যায়। সবাই পেলে পেলে চিৎকার করে তাদেরকে বাহবা দিতে থাকে। কিছুক্ষণ আগেও পেলে নাম শুনলে ডিকোর প্রচণ্ড রাগ হতো, কিন্তু এখন আর এই নাম শুনে মোটেও রাগ হয় না, বরং সকলের বাহবা দেখে অনেক ভালো লাগে। ওয়ালডেমার ডি ব্রিটো ডিকোর বাবাকে খুঁজে বের করে পরবর্তীতে তার সাথে যোগাযোগ করতে বলে। এদিকে ডিকো আর তার দলবল গতদিন যাদের বাদাম চুরি করেছিল তারা এখানে চলে আসে। তাদেরকে দেখে সবাই সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। ওই লোকগুলো তাদেরকে ধাওয়া করা শুরু করে। এর মধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়। ডিকো আর তার বন্ধুরা বৃষ্টির মধ্যেই জঙ্গলের দিকে পালাতে থাকে। পালাতে গিয়ে হঠাৎ করেই ডিকোর বন্ধু থিয়াগো পায়ে প্রচণ্ড ব্যথা পায়। এখন তাকে নিয়ে কোনোভাবেই পালানো সম্ভব না, যার কারণে ডিকো বুদ্ধি করে থিয়াগোকে নিয়ে একটি গুহার মধ্যে লুকিয়ে পড়ে।
ভারী বৃষ্টিপাতের কারণে হঠাৎ করেই মাটির ধসে ওই গুহার মুখ বন্ধ হয়ে যায়। ডিকো কোনোমতে বাইরে বেরিয়ে এলেও পায়ে ব্যথা পাওয়ার কারণে থিয়াগো ওই গুহার বাইরে বেরোতে পারে না। সে ওই গুহার ভেতরেই চাপা পড়ে মারা যায়। এই ঘটনায় ডিকো অনেক ভেঙে পড়ে। সে নিজেকে থিয়াগোর মৃত্যুর জন্য দায়ী মনে করে। সে মনে করে তারা যদি এই টুর্নামেন্টে অংশগ্রহণ না করত তাহলে তাদেরকে বাদাম চুরি করতে হতো না, আর আজকে থিয়াগোর মৃত্যু হতো না। ডিকোর মা ডিকোকে অনেক সান্ত্বনা দেয়। এই ঘটনায় ডিকো অনেক চুপচাপ হয়ে যায়, এমনকি সে ফুটবল খেলাও বাদ দিয়ে দেয়। ডিকোর বাবা সবসময়ই চাইতো যে ডিকো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আবার ফুটবল খেলুক। সে ডিকোকে অনেক উৎসাহ দিতে থাকে আর অনেক চেষ্টা করে যাতে ডিকো আবারও ফুটবল খেলা শুরু করে, কারণ সে ডিকোর ফুটবল খেলা দেখেছিল আর সে বিশ্বাস করে একদিন ডিকো অনেক বড় ফুটবলার হবে। ডিকোর বাবা ডিকোকে আম দিয়ে প্র্যাকটিস করা শেখাতে থাকে, কাঁচা আম দিয়ে শট নেওয়ার আর পাকা আম দিয়ে ব্যালেন্স করা শেখাতে থাকে। যদিও ডিকো প্রথম তেমন গুরুত্ব দেয় না, কিন্তু আস্তে আস্তে সে তার বাবার সাথে প্র্যাকটিস করা শুরু করে। ডিকোর বাবা তার মাকে ভালডেমার ডে ব্রিটোর দেয়া ভিজিটিং কার্ডটি দেখিয়ে বলে, আমাদের উচিত ডিকোকে স্যান্টোস ফুটবল ক্লাবে ভর্তি করে দেয়া। কিন্তু তাদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে ডিকোর মা সিদ্ধান্ত নেয় ডিকো পড়াশোনার পাশাপাশি তার বাবার সাথে কাজ করবে। এভাবেই ২০ কয়েক বছর পার হয়ে যায়। ৯ বছরের ডিকো এখন ১৩ বছরের কিশোরে পরিণত হয়। একদিন ডিকোর মা তার প্র্যাকটিস করা দেখে ফেলে। তার মা কখনোই চাইতো না যে তার ছেলে তার বাবার মতো ফুটবল খেলুক, কিন্তু ছেলের খেলার প্রতি আগ্রহ দেখে সে আর না করতে পারে না। ডিকোর মা টেলিফোন করে ভালডেমার ডে ব্রিটোকে ডেকে এনে আম দিয়ে ডিকোর প্র্যাকটিস করা দেখায়। সে ডিকোর প্র্যাকটিস দেখে অনেক ইমপ্রেসড হয় আর ডিকোকে স্যান্টোস ফুটবল ক্লাবে খেলার সুযোগ করে দেয়। ক্লাবের কোচের নতুন নিয়মের কারণে ডিকোর পারফরমেন্স অনেক বাজে ছিল, তাই সে অনেক হতাশ হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় সে বাড়ি ফিরে আসবে। ডিকো যখন স্টেশনে ট্রেনের অপেক্ষা করছিল, ঠিক তখনই ভালডেমার ডে ব্রিটো সেখানে চলে আসে। সে ডিকোকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? ডিকো বলে, আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ আমি অন্যান্য খেলোয়াড়দের মতো ভালো খেলতে পারি না। আমি যদি এখন বাড়ি ফিরে গিয়ে পড়াশোনা না করি তাহলে আমাকেও আমার বাবার মতো সারা জীবন টয়লেট পরিষ্কার করতে হবে। তখন ভালডেমার বলে, তোমার খেলার পদ্ধতি সবার থেকে আলাদা, আর এই পদ্ধতি যেমন রিস্কি তেমনি কার্যকর। মধ্যযুগে পর্তুগিজরা প্রথমবারের মতো আফ্রিকান দাসদের ব্রাজিলে নিয়ে আসে। তারা শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল, যার কারণে লোহার শিকল ভেঙে তারা জঙ্গলে পালিয়ে যায়। তাদেরকে ধরার জন্য পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করে, কিন্তু তারা জিঙ্গা নামের মার্শাল আর্ট ব্যবহার করে সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যেত। ফুটবল খেলাতেও এই জিঙ্গা স্টাইল ব্যবহার করে সবার চোখ ফাঁকি দিয়ে বল নিয়ে এগিয়ে যাওয়া শুরু হয়। এই জিঙ্গা স্টাইল ব্যবহার করার কারণে ফুটবল খেলার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। সাধারণত ব্রাজিলীয়রা এই স্টাইলেই খেলে থাকে, কিন্তু ১৯৫০ সালে ব্রাজিল অনেক বাজেভাবে বিশ্বকাপে হেরে যাওয়ায় সবাই জিঙ্গা স্টাইলকে দোষারোপ করে, আর তারপর থেকে জিঙ্গা স্টাইলকে নিষিদ্ধ করে দেওয়া হয়। তোমাকে অনেক কাছ থেকে পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম তোমার জিঙ্গা স্টাইল সবার থেকে আলাদা এবং অপূর্ব। ভালডেমার সেখান থেকে চলে যাওয়ার আগে ডিকোকে বলে, এখন সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি জিঙ্গা স্টাইলে খেলে বিশ্বজয় করবে নাকি বাড়ি চলে যাবে। কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসে, কিন্তু ডিকো বাড়ি ফিরে না গিয়ে ক্লাবে চলে আসে আর সম্পূর্ণ নতুন উদ্যমে খেলা শুরু করে। কোচের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডিকো সম্পূর্ণ নিজের মতো করে খেলছিল আর অনেক অসাধারণভাবে একটি গোল করে। তার গোল করার স্টাইল দেখে কোচ অনেক অবাক হয়ে যায়। সে ডিকোকে বলে, এটা তুমি কি করলে? ডিকো ভয় বলে, সরি স্যার, আর করব না। কিন্তু কোচ তাকে অবাক করে দিয়ে বলে, যেটা করেছ সেটা আবার করে দেখাও। এরপর ডিকো ওই ম্যাচে বিভিন্ন স্টাইলে অনেকগুলো গোল করে। এদিকে ডিকো, যে কিনা ক্লাবের ইউথ টিমেও জায়গা পাচ্ছিল না, তাকে সরাসরি প্রো টিমের জন্য সিলেক্ট করা হয়। ১৫ বছর বয়সী ডিকোর পারফরমেন্সে সান্তোস ফুটবল ক্লাব অনেকগুলো টুর্নামেন্ট জিতে যায়। এরপর ১৯৫৮ সালে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের দল ঘোষণা করা হয়। যেহেতু ডিকো মাত্র ১৬ বছরের ছিল, যার কারণে সে নিশ্চিত ছিল যে তাকে কোনোভাবেই ব্রাজিল দলে সিলেক্ট করা হবে না, কিন্তু আশ্চর্যজনকভাবে ডিকোকে বিশ্বকাপ দলের জন্য সিলেক্ট করা হয়। এই খবর শুনে ডিকো আর তার পরিবার খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ডিকোর বাবা তাকে বলে,
তোমার মধ্যে এরকম কিছু আছে যেটা আমার মধ্যে কখনোই ছিল না। আমি যখন ফুটবল খেলতাম তখন আমিও জিঙ্গা স্টাইলে খেলতাম, কিন্তু একদিন এক ম্যাচে আমি জিঙ্গা স্টাইলে খেলবো কিনা সেটা নিয়ে দোটানায় পড়ে যাই, যার কারণে ওই ম্যাচে আমার ইনজুরি হয়ে যায় আর আমি চিরতরে ফুটবল থেকে ছিটকে যাই। তাই তুমি কখনো এরকম কিছু করো না, আর লোকজনের কথায় কান না দিয়ে তুমি যেভাবে খেলে থাকো ঠিক সেইভাবেই খেলবে, সব সময় নিজের ওপর ভরসা রাখবে। এরপর ডিকোর বাবা তাকে তার ছোটবেলার সেই বেডশিট দিয়ে তৈরি করা জার্সিটি উপহার দেয়, যেটায় তার নাম লেখা ছিল পেলে। এরপর ডিকো ব্রাজিলের বিশ্বকাপ দলের সাথে যোগ দেয়। সেখানে গিয়ে জানতে পারে ডিকো যেই পজিশনে খেলে থাকে সেই পজিশনের আরেক প্রতিদ্বন্দ্বী হলো তার ছোটবেলার শত্রু জোসে। এদিকে প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার আগেই তার কোচ তাকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি কোনোভাবেই জিঙ্গা স্টাইলে খেলতে পারবে না, কারণ জিঙ্গা স্টাইলে খেলার কারণে ১৯৫০ সালে ব্রাজিল অনেক বাজেভাবে বিশ্বকাপ হেরেছিল। কিন্তু প্র্যাকটিস ম্যাচে ডিকো তার বাবার কথা মতো জিঙ্গা স্টাইলেই খেলতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ম্যাচে তার হাঁটুতে মারাত্মকভাবে ইনজুরি হয়ে যায়। তার ইনজুরি এতটাই গুরুতর ছিল যে ডাক্তার তখনও কনফার্ম হতে পারছিল না যে ডিকো কোনো দিন ফুটবল খেলতে পারবে কিনা। ডিকো তার মাকে ফোন করে তার ইনজুরির বিষয় খুলে বলে। এই খবর শুনে তার মা কান্নায় ভেঙে পড়ে, কারণ ঠিক এরকমই এক ইনজুরির কারণে তার বাবার ফুটবল ক্যারিয়ার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, আর শেষ পর্যন্ত তাকে সুইপারের কাজ করতে হচ্ছে। ডিকো বলে, আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি, আমার পড়াশুনো বাদ দিয়ে ফুটবল খেলাই উচিত হয়নি। তখন তার মা বলে, এটা তোমার একার সিদ্ধান্ত ছিল না, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি ফুটবল খেলবে, তাই যাই কিছু হোক না কেন আমরা সবাই তোমার পাশে আছি। কয়েকদিন পর ডাক্তার আবার চেক আপ করে বলে, চিন্তার কোনো কারণ নেই, চেষ্টা করলে ডিকো হয়তো পরবর্তী সিজনে আবার খেলতে পারবে। কিন্তু এখন ডিকোকে পরিবর্তন করে অন্য কোনো প্লেয়ার দলে আনার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল, যার কারণে এক প্রকার বাধ্য হয়েই ডিকোকে দলের সাথেই রাখা হয়। এরপর বিশ্বকাপের প্রথম রাউন্ড শুরু হয়ে যায়। প্রথম কয়েক ম্যাচে ব্রাজিলের অনেক প্লেয়ার ইনজুরিতে পড়ে যায়। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের স্ট্রাইকার জোসে ইনজুরিতে পড়ে যায়, যার কারণে কোচকে বাধ্য হয়েই অসুস্থ ডিকোকে সেমিফাইনালে মাঠে নামাতে হয়। তখন ডিকোর ডক্টর তাকে বলে, তুমি তোমার হাঁটু বাঁচিয়ে খেলবে, আর মনের ভুলেও জিঙ্গা স্টাইলে খেলার চেষ্টা করবে না। হাঁটুতে আবার চোট পেলে তুমি আর কোনো দিনও খেলতে পারবে না। সেমিফাইনালে তাদের ফ্রান্সের বিপক্ষে খেলা হয়। ডিকো নিজের হাঁটু বাঁচিয়ে অনেক কষ্টে খেলা চালিয়ে যাচ্ছিল। এর মধ্যেই প্রথমার্ধের খেলা শেষ হয়। ব্রাজিল আর ফ্রান্স ১-১ গোলে প্রথমার্ধের খেলা শেষ করে। বিরতির সময় ডিকো ড্রেসিং রুমে জোসেকে বলে, আমি তোমার মতো খেলতে পারছি না, তোমার যদি পায়ের সমস্যা ঠিক হয়ে যায় তাহলে তোমার মাঠে নামা উচিত। তখন জোসে বলে, আসলে সমস্যা আমার পায়ে না, সমস্যা আমার মনে। আমার জীবনের স্বপ্ন ছিল আমি একজন ইউরোপিয়ান ফুটবলার হব, কিন্তু আমাকে বাধ্য হয়ে ব্রাজিলের হয়ে খেলতে হচ্ছে। তোমার মনে পড়ে ছোটবেলায় ওই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তুমি যেভাবে খেলেছিলে? সেটা সত্যিই অসাধারণ ছিল। আজকের ম্যাচে আমাদের সেই খেলাটি দরকার। যাও আর সবাইকে দেখিয়ে দাও তুমি কি করতে পারো। বিরতির পর আবার খেলা শুরু হয়। এবার ডিকো তার নিজস্ব জিঙ্গা স্টাইলে খেলা শুরু করে। সাধারণত জিঙ্গা স্টাইলে বল পাস দেওয়া হয় না, বরং একাই বল নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। ডিকো অনেক নৈপুণ্যতার সাথে উড়ন্ত শট দিয়ে অসাধারণ একটি গোল করে। এই গোলের সাথে সাথে স্টেডিয়ামে আনন্দের বন্যা বয়ে যায়। ব্রাজিল ২-১ গোলে এগিয়ে যায়। এরপর ডিকো একের পর এক গোল করে হ্যাট্রিক পূর্ণ করে। ডিকোর হ্যাট্রিকের কারণে ব্রাজিল ফাইনালে পৌঁছে যায়। সমগ্র ব্রাজিলবাসী ডিকোর খেলা দেখে মুগ্ধ হয়ে যায়। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় সুইডেন। স্বাগতিক সুইডেনের বিপক্ষে কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই প্ল্যান করতে করতে কোচ পাগল প্রায় হয়ে যায়। প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে সুইডেন ব্রাজিলের জিঙ্গা স্টাইলে খেলা নিয়ে ব্রাজিলকে অনেক অপমান করে কথা বলে। অপমান সহ্য করতে না পেরে ব্রাজিলের কোচ প্রেস কনফারেন্স থেকে চলে যায়। প্রেস কনফারেন্সে অপমানিত হয়ে সকল প্লেয়ারের মন খারাপ ছিল। তারা সুইডেনকে ভয় পাওয়া শুরু করে। এদিকে ডিকোর বাবা সমস্ত ঘটনা শুনে তাকে বলে, ১৯৫০-এ আমরা যে ভুল করেছিলাম সেই ভুল আর কোনোভাবেই করা যাবে না।
কোনোভাবেই যাতে আত্মবিশ্বাসের কমতি না হয়। মনে রাখবে, আত্মবিশ্বাস সবচেয়ে বড় হাতিয়ার। সকালবেলা ব্রেকফাস্ট করতে গিয়ে ডিকো লক্ষ্য করে সবার মন খারাপ। সবার মন ভালো করার জন্য ডিকো হোটেলের মধ্যেই ফুটবল খেলা শুরু করে। প্রথমে কেউ রাজি না হলেও ধীরে ধীরে সবাই খেলা শুরু করে। তারা সবাই একসাথে অনেক মজা করে। সবাই মনে মনে অনেক সাহস পায়। ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে কোচ প্লেয়ারদের সাথে একটি মিটিং করে। সে প্লেয়ারদের বলে, কাল ফাইনাল ম্যাচ, আর আমি চাই না যে দুনিয়া আমাদেরকে সুইডেনের মতো দেখুক। আমাদের আসল খেলা হচ্ছে জিঙ্গা স্টাইল। আমি জানি না কালকে আমরা জিতব কিনা, কিন্তু আমরা দুনিয়াকে দেখিয়ে দিব জিঙ্গা স্টাইলের ক্ষমতা কি। পরের দিন ফাইনাল ম্যাচ শুরু হয়। স্বাগতিক হওয়ার কারণে সুইডেন হলুদ জার্সি পরে মাঠে নামে, আর ব্রাজিল নীল জার্সি পরে। সুইডেনের প্লেয়াররা ডিকো অর্থাৎ পেলেকে চারিদিক থেকে ঘিরে রাখে, তাকে ফাউল করতে থাকে। কোনোভাবেই তার কাছে বল যেতে দেয় না। এর মধ্যেই 4 মিনিটের মাথায় সুইডেন গোল করে দেয়। খেলার শুরুতেই গোল হজম করার কারণে ব্রাজিলের সকল প্লেয়ার, এমনকি ব্রাজিলের সকল দর্শক অনেক টেনশনে পড়ে যায়। তারা মনে করে এবারও বুঝি 1950-এর পুনরাবৃত্তি ঘটবে। কিন্তু কয়েক মিনিট পরেই ডিকো সকল প্লেয়ারকে পেছনে ফেলে মাঝমাঠ থেকে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর অসাধারণ একটি গোল করে দেয়। কিছুক্ষণের মধ্যেই ব্রাজিল আরও একটি গোল করে। এই গোলের মাধ্যমে ব্রাজিল 2-1 গোলে এগিয়ে যায়। ততক্ষণে সুইডেনের সমর্থকদের নিস্তব্ধতা গ্রাস করে নেয়। সমস্ত স্টেডিয়ামে একটি থমথমে পরিবেশের সৃষ্টি হয়। এরপর আর ব্রাজিলকে পিছু ফিরে তাকাতেই হয়নি। ব্রাজিল 1-1 করে 5 গোল করে ফেলে। 5-2 গোলে ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নেয়। এই জয়ে ব্রাজিলের সমস্ত দর্শক কান্না করে দেয়। কিন্তু এই কান্না 1950 সালের মতো কষ্টের কান্না ছিল না, এটা ছিল আনন্দের কান্না। 17 বছরের ডিকো, যার কারণে ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ পেয়েছে, সে এখন ডিকো থেকে পেলেটে পরিণত হয়েছে। সমস্ত পৃথিবী তাকে পেলে নামেই চেনে। এই জয়ের পর জিঙ্গা স্টাইল সমগ্র পৃথিবীতে অনেক ফেমাস হয়ে যায়। 1961 সালে ব্রাজিলের প্রেসিডেন্ট পেলেকে ব্রাজিলের রাষ্ট্রীয় রত্ন হিসেবে ঘোষণা করেন। এখন পর্যন্ত পেলেই একমাত্র খেলোয়াড় যে 17 বছর বয়সে বিশ্বকাপে গোল করেছে এবং বিশ্বকাপ জিতেছে। এমনকি ব্রাজিলের 1962 এবং 1970 বিশ্বকাপ জেতার পেছনেও পেলের অনেক বড় ভূমিকা ছিল। এখন পর্যন্ত পেলেই একমাত্র খেলোয়াড় যে 3টি বিশ্বকাপ জিতেছে, আর সর্বোচ্চ 1283 গোলের রেকর্ডও পেলের দখলে। পেলে তার জীবনে একটি রেকর্ড কখনো ভাঙতে পারেনি, সেটি হলো 1 ম্যাচে 5 গোল করার রেকর্ড। আর সেই রেকর্ডটি তার বাবার দখলে ছিল। অলিম্পিক ক্রীড়া কমিটি পেলেকে শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করে। এটাই ছিল বিশ্ববিখ্যাত ফুটবলার পেলের জীবন কাহিনী।